নমস্কার, শুরু করছি বাংলা এট 5। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। 9ই আগস্ট ঠিক কি ঘটেছিল আরজি করে, কখন মৃতদেহ উদ্ধার হয়েছিল, তারপর কখন জিডি হয়েছিল থেকে শুরু করে কখন এফআইআর। আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে এরকমই একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হলো রাজ্যকে। কপিল সিব্বল কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, কিছু প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি। সিবিআইয়ের তরফ থেকে নিজের বক্তব্য রাখা হয়, রাজ্য স্বাস্থ্য দপ্তরও নিজের বক্তব্য রাখে। একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে সামনে আসে এবং তার মধ্যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে বিষয়গুলো সামনে এসেছিল, আমরা ধাপে ধাপে আমাদের আলোচনা পর্বে সেই সমস্ত শুনানি পর্বে আর আজকে যা যা উঠে এসেছে আমরা ধাপে ধাপে আলোচনা পর্বে সেগুলো নিয়ে আসবো। প্রথমত ময়না তদন্ত, ময়না তদন্তের সময়, ময়না তদন্তের প্রক্রিয়া নিয়েই আজকে শুনানি পর্বে প্রশ্ন উঠল এবং আইনজীবী ফিরোজ এডুলজি তিনি বলছেন যে সন্ধে 6টার পর ময়না তদন্ত, এরকম ঘটনা যেখানে এইটা দেশে আইনই নেই, এটা কিভাবে এই ঘটনা ঘটা সম্ভব হলো। ময়না তদন্তের প্রক্রিয়া নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। এক ময়না তদন্ত, আরও একটা বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে প্রধান বিচারপতি পর্যন্ত বলছেন, সেটা হচ্ছে চালান। ময়না তদন্তের আগে চালান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এটা দেহের সঙ্গে আর কি কি থাকছে সেই যাবতীয় বিষয় এই একটা ফর্মের আকারে থাকে, সেই ফর্ম ফিল আপ করতে হয়, কিন্তু সেটা ময়না তদন্তের আগে। সিবিআই যখন বলল যে তারা এই চালান পায়নি, প্রধান বিচারপতির প্রশ্ন যে তাহলে এই চালান ছাড়াই কি ময়না তদন্ত হয়ে গেল, কি কোন নির্দেশে ময়না তদন্ত হয়ে গেল। এই জায়গা থেকে এই প্রশ্ন আসলো দেহ দ্রুত সৎকারের, যেটা আমরা আগেও দেখেছি যে বারবার এই কথাটা বলা হচ্ছে। নির্যাতিতার বাবা মা তারাও এটা বলছে, তারাও কিন্তু এই অভিযোগ করছেন যে তাদেরকে এক প্রকারের চাপ দেওয়া হচ্ছিল। এইরকমই একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আসলো সামনে, আসলো সিসিটিভি ফুটেজের বিষয়। সিবিআইকে কি সমস্ত সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে? বলা হলো যে 4টে ক্লিপিংসে 27 মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে। সেখানে আরও একটা বিষয় সামনে আসলো যে যখন জিনিসপত্র বাজেয়াপ্ত করা হচ্ছে বা তল্লাশি চালানো হচ্ছে সেই সময়কার ফুটেজ, সেটাও তো দেওয়া দরকার সিবিআইকে, সেটা কি দেওয়া হলো? এই প্রশ্ন সামনে আসছে। সিবিআই আবারও এটাই বলছে যে তাদেরকে 27 মিনিটের যেটা ফুটেজ দেওয়া হয়েছে একটা, এবং সেটাও 4টে ক্লিপিংসে, রাজ্য বলছে তার মধ্যে কিছু টেকনিক্যাল গ্লিচ রয়েছে। এরকমই একাধিক বিষয় কিন্তু থেকে গেল, একাধিক প্রশ্ন কিন্তু উঠলো আজকে শুনানি পর্বে। আমরা ধাপে ধাপে আসবো। মুখ্যমন্ত্রীও পরবর্তীতে, মুখ্যমন্ত্রী আজকে বক্তব্য রেখেছেন বেশ কিছু বিষয় নিয়ে, সেগুলো আসবে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ছেড়ে কাজে ফেরার নির্দেশ শীর্ষ আদালত দিয়েছে, মুখ্যমন্ত্রী কি বলেছেন সেই বিষয়ে আসবে। আমরা আলোচনা শুরু করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যে দুজন অতিথি রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় করাই। আমার সঙ্গে বিজেপির তরফ থেকে প্রীতম দত্ত রয়েছেন, সিপিআই এর তরফ থেকে সৈকত গিরি রয়েছেন আমাদের সঙ্গে। দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি প্রথমে যাই সৈকতের কাছে যাই। প্রথমে সৈকত, আমরা সবাই লাইভ স্ট্রিমিংয়ে সেই শুনানি পর্ব শুনেছি, যেগুলো আমরা দেখেছি যে আরজি করের এই ঘটনা, দেহ উদ্ধারের ঘটনা সামনে আসার পর থেকেই যখন একাধিক বিতর্ক, একাধিক প্রশ্ন সামনে এসেছে, একটু যদি খেয়াল করা যায় আজকে শুনানি পর্বেও কিন্তু সেই প্রশ্নগুলো থাকলো। সেখানে আমি প্রথমেই ময়না তদন্তের বিষয়টা উল্লেখ করছি, কারণ ময়না তদন্তের সময় একটা এরকম ঘটনায় ময়না তদন্ত, পোস্টমর্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে ময়না তদন্তের সময় যেটা সন্ধ্যে 6টার পর, তার মধ্যেও যেটা আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চালান। কি বলবেন? না দেখুন, প্রথমত হচ্ছে আপনারা সংবাদ মাধ্যম, এই রাজ্যের নাগরিক সমাজ এবং বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা, তারা প্রত্যেকে যে ধরনের প্রশ্নগুলো সামনে এনেছিল এবং যে ধরনের প্রশ্নগুলো সামনে আসা উচিত, একটা ঘটনা ঘটে গেলে স্বাভাবিক দৃষ্টিতে যা কিছু অস্বাভাবিক বলে মনে হয়েছে আমাদের, আমরা সেগুলো আপনাদের সামনে হাজির করেছি। আপনারাও যথাযথভাবে গোটা রাজ্যের মানুষের সামনে সঠিকভাবে সত্য খবর পরিবেশন করেছেন। দেখুন, আজকের সুপ্রিম কোর্টের দ্বিতীয় দফার শুনানি, আজকে দ্বিতীয় দিনের শুনানি, দুটো দফার ক্ষেত্রে যা শুনানিতে সুপ্রিম কোর্টের যা অবজারভেশন, মাননীয় বিচারপতিদের যা অবজারভেশন, তাতে একটা জিনিস পরিষ্কার যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এমনকি বিভিন্ন ক্ষেত্রে তদন্তকে প্রভাবিত করা হয়েছে। এই তদন্ত প্রভাবিত করলো কে, কেন করলো, কি জন্য করলো? দেখুন, আমরা প্রথম থেকে এটা মনে করতাম, আমরা বামপন্থীরা বারে বারে বলেছিলাম যে মানুষের সুপ্রিম কোর্টের উপর উচ্চাশা প্রচণ্ড পরিমাণে বেশি, কিন্তু আমরা জানতাম যে এই বিচারের দাবি, বিচারের বাণী নীরবে নিভৃতে একটা দীর্ঘ সময় ধরে কাঁদতে থাকে, এবং তার জন্য জাস্টিসের এই লড়াই একদিন, দুদিন, 100 দিন, 200 দিনের লড়াই নয়। আজকে শুধু আরজি কর নয়, গোটা রাজ্য জুড়ে একের পর এক ঘটনা। গতকাল সম্ভবত নরেন্দ্রপুরে ঘরের ভেতর ঢুকে একটা গৃহবধূ ধর্ষিতা হয়েছেন। এই যে একটার পর একটা ঘটনা, কোনোটা বিচ্ছিন্ন ঘটনা নয়। একদিকে আইনি লড়াই জাস্টিসের দাবিতে, আর একদিকে রাজনৈতিকভাবে যে সরকার, যে পুলিশ প্রশাসন, যারাই তথ্য প্রমাণ লোপাট করা এই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, এবং প্রকারান্তরে আরজি করে ধর্ষকদের বাঁচানোর মধ্য দিয়ে যারা এই নরেন্দ্রপুরের
ধর্ষকদের উৎসাহিত করেছেন, কিংবা কোচবিহারের যে ধর্ষকদের উৎসাহিত করেছেন, কিংবা রাজ্যের অন্যত্র ঘটে যাওয়া বহরমপুরে একজন নার্সিং স্টুডেন্ট তার দেহ পাওয়া গেছে ধর্ষণ অবস্থা, হরিপালে ঘটনা বিচ্ছিন্নভাবে সামনে এসছে, প্রত্যেকটা জায়গায় অপরাধীরা উৎসাহিত বোধ করেছেন, তার বিরুদ্ধেও একটা লড়াই। দেখুন, সুপ্রিম কোর্টের যা শুনানি আমরা স্ট্রিমিংয়ে দেখেছি, তাতে এটা দিনের আলোর মতন পরিষ্কার যে রাজ্যের আইনজীবী প্র্যাকটিক্যালি সঠিক তথ্য সিবিআইয়ের কাছে সবটা দিতে পারেননি। কোর্ট মনিটরিং তদন্তের এটাই হচ্ছে সুবিধা, যে কোর্টের সামনে স্ট্রিমিংয়ে কি বক্তব্য সেটা হাজির করাতে হবে। কিন্তু মানে আমার বলতে কোনো দ্বিধা নেই, অনেকের মতন আমরাও আজকে হতাশ হয়েছি। মাননীয় বিচারপতিদের যে অবজারভেশন সামনে এসছে, আগামীকালের মধ্যে ডাক্তারদের কাজে যোগদান করতে হবে। ডাক্তারদের নিরাপত্তা কে দেবে? এই তো সেই আরজিকর, যেখানে 14 তারিখ মাঝরাত্রে নার্সদের বলা হয়েছে পরের দিন এসে রেপ করে দিয়ে যাবো। গতকালকে নৈহাটিতে প্রতিবাদী জাস্টিসদের মিছিলে আক্রমণ হয়েছে, মহিলাদের উপর মলেস্টেশন হয়েছে, জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে। নৈহাটি পুরসভা তৃণমূলের পুরপ্রধান থানার ভেতরে ঢুকে হুমকি দিয়েছেন, বাড়ি চলে যান নাহলে রেপ করে দেবো। মাথা ভাঙাতে উই ওয়ান্ট জাস্টিস মুছে দেওয়া হচ্ছে। বাচ্চা ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েদের তাদের গায়ে হাত তোলা হচ্ছে। এই কোনোটা আলাদা নয়। আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন, বিচারপতি বলছেন ডাক্তারদের কাজে ফিরুন, আর তৃণমূল শাসক দল গুন্ডা বদমাইশ তারা নিজেদের চরিত্র বর্তমান রেখেছে। কোন দিকে যাবে? নাগরিক সমাজ কিন্তু লড়াই, আন্দোলন, প্রতিবাদ জারি রাখবে। জাস্টিসের দাবিতে লড়াই, সরকারের অপদার্থতার বিরুদ্ধে লড়াই, পুলিশ প্রশাসনে গোটা রাজ্য জুড়ে আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতির বিরুদ্ধে লড়াই। এই তিনটে লড়াইকে আমাদের এক জায়গায় নিয়ে এগিয়ে যেতে হবে। প্রীতমের কাছে যাব। প্রীতম, আজকের এই শুনানির দিকে গোটা দেশ তাকিয়েছিল। আমরা দেখেছি যে লাগাতার প্রতিবাদ আন্দোলন চলেছে। আজকের শুনানিতে কোন কোন বিষয়গুলো আসে, সিবিআই কি জানায় তদন্তের অগ্রগতির বিষয়ে? কারণ সবাই সেটা জানতে চাইছে যে 1 মাস হয়ে গেল সিবিআই তদন্ত করছে, কি অগ্রগতি হলো? না দেখুন, কি অগ্রগতি হলো তো বন্ধ খামে রিপোর্ট দিয়েছেন নিশ্চয়ই, কিন্তু শুনানি পর্বে যে যেগুলো এসছে সেগুলো আমি বলতে চাই। ধরুন আজকে যিনি সিবিআই লয়ার উনি বলছেন যে ওখানে টাইলস ভেঙে ফেলা হয়েছে, যেই সেন্টিগ্রেডে স্যাম্পল প্রিজার্ভ করতে হয় সেটা রাখা হয়নি, আপনার প্রতিবেদনও সেটা দেখিয়েছেন। এই যে চালান, পোস্টমর্টম, দেখুন যেই রেপ অ্যান্ড মার্ডারের ক্ষেত্রে মানে তারপরে যে 5-6 ঘন্টা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই 5-6 ঘন্টায় এরা যা করার করেছে। এবার দেখুন ওনারা বারবার বলছেন যে এই ব্যাপারগুলো কিন্তু আজকে দেখুন তুষার মেয়ে তারা খুব পয়েন্ট আউট করেছেন, যেটা আমার খুব কানে লেগেছে এবং আপনাদেরও সবাই লেগেছে, যে ওনারা বলছেন যে রাজ্য কিছু রিপোর্ট দিয়েছে সেটাও সিবিআইকে কপি করেনি। অলরেডি বলছেন যে অলরেডি তো আপনারা অনেক কিছু তথ্য লোপাট করেছেন, আর কি করবেন তো, যার জন্য এটাও আমাদেরকে কপি দিচ্ছেন না। তার কারণ হচ্ছে আজকে মাননীয় সুপ্রিম কোর্টকে আমি আবেদন করব যে আপনার মাধ্যমে যে এই ব্যাপারটা ভালো করে দেখার জন্য, এবং কলকাতা পুলিশ যেইভাবে করে আজকে তথ্য প্রমাণ লোপাট করেছে, যেটা নাগরিক সমাজ থেকে শুরু করে রাজনৈতিক দলের লোকেরা থেকে শুরু করে বিরোধীরা থেকে শুরু করে সবাই বলেছে, সেটা কিন্তু সেই কথাগুলো আজকে সুপ্রিম কোর্টে বলছে। এই ধরুন আজকে ইন্দিরা মুখোপাধ্যায় উনি বলেছিলেন 12:25 সিজার হয়ে গেছে, উনি ছবি দিয়ে দেখিয়েছিলেন, মনে আছে আমাদের সবাই, যে উনি প্রেস কনফারেন্স করে। আজকে কপিল সিব্বল একদম উল্টো কথা বলছেন যে বডির সাথেই সিজার করা হয়েছে। তো সুতরাং এই যে টাইমিংগুলো, এই যে কথাগুলো, সেগুলো তো আজকে সারা পৃথিবী, সারা দেশ দেখেছে যে মমতা ব্যানার্জির সরকার এক কথা বলছেন, পুলিশ এক কথা বলছেন, আর সরকার আইনজীবী এক কথা বলছেন। তার দায়িত্বটা তো মমতা ব্যানার্জিকে নিতে হবে। সেই জন্যই নাগরিক সমাজ থেকে আজকে দাবি উঠেছে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। তো এটা এই দাবিটা কিন্তু ন্যায্য দাবি। এবং আজকে যে নাগরিক সমাজ যে আন্দোলন করছে না, যে বারবার বলা হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী নির্লজ্জভাবে বলছেন যে উৎসবে ফিরে আসো, আর উৎসবটা তো মানুষের জন্য। প্রীতম, একটা বিরতির সময় আছে, একটা বিরতির পর আবারও আলোচনায় ফিরছি, সঙ্গে থাকুন। আমরা আবারও আলোচনায় ফিরে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন অধ্যাপক মহিতোষ গায়েন এবং আমাদের সঙ্গে রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞ শোভন দাস। দুজনকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। শোভনবাবু, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, যে শুনানি পর্ব আপনিও নিশ্চয়ই শুনেছেন, সেক্ষেত্রে ময়না তদন্তের বিষয়ের ইম্পর্টেন্স এবং টাইমটা যেরকম এখানে ফ্যাক্টর হচ্ছে, কারণ টাইম লাইনের কথা বারবার করে বলা হচ্ছে, চালান, আর একই সঙ্গে ফরেন্সিকের কথায় যদি আসি, তাহলে নমুনা সংগ্রহ প্রথম কে করেছিল সেটা যেরকম গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে, আর এরই পাশাপাশি কিন্তু যেটা বলা হচ্ছে যে এই যে ফরেন্সিকের বিষয়ে সোয়াব সংরক্ষণ ঠিক মতন হয়েছিল কিনা, এগুলো এই ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, প্রথম দিনই আমি 10 তারিখেই কোন চ্যানেলকে বলেছিলাম আপনাকে যে এই যে ক্রাইম ইনভেস্টিগেশন, তার মধ্যে মেডিকেল ইনভেস্টিগেশন অফ এনি ক্রাইম, এরকম একটা ক্রাইম যেখানে মার্ডার এন্ড রেপ,
তবে মূল কথাটা হচ্ছে দুটো জিনিস আমাদের বলছি, নাম্বার 1, নাম্বার 2, যদি বলতে হয় দুটো, আরো কয়েকটা জিনিস আছে, তার মধ্যে দুটো জিনিস মূল, যে অলওয়েজ টু কানেক্ট অ্যাকিউজড উইথ দ্য ভিকটিম, টু কানেক্ট অ্যাকিউজড এন্ড ভিকটিম উইথ দ্য সিন অফ ক্রাইম। শোভনবাবু একটু থামাচ্ছি, অবশ্যই আপনার কাছে আসবো, আরো ডিটেলে জানবো আপনার থেকে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আইনজীবী শীর্ষেন্দু স্নেহা রায়। আপনাকে স্বাগত অনুষ্ঠানে শীর্ষেন্দু বাবু। আসবো আপনার কাছে, তার আগে শোভনবাবুর কাছে আবারও যাবো। শোভনবাবু, আপনি যেমনটা বলছিলেন যে ফরেন্সিকের ক্ষেত্রে এই যে সোয়াব সংরক্ষণ রাখার যে প্রক্রিয়া, সেটা যথাযথ হয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে। তো এই তদন্তের ক্ষেত্রে এই যে ফরেন্সিক রিপোর্ট, সেটা কতটা গুরুত্বপূর্ণ? কারণ একটা তথ্য প্রমাণের লোপাটের আশঙ্কার জায়গাও থাকছে, এই বিষয়টাও আজকে শুনানি পর্বে উঠে আসছে। জিনিসগুলো বারে বারে আলোচনা হচ্ছে। একটা কথা বলি, আমি বলবো ছিল যে প্রথম কাজই ছিল যে অল দ্য এফেক্টেড পারসনস যারা ওখানে প্রেজেন্ট থাকতে পারে বা যারা সেমিনার রুমে যাতায়াত করতে পারে, তাদের ইমিডিয়েট মেডিকেল এক্সামিনেশন, অল দ্য মেল সাসপেক্ট। আমি জানি না, এখনো আমার কাছে সে খবর আসেনি যে কতজনের মেডিকেল টেস্ট করা হয়েছে, এবং সেটার জন্য অবশ্যই আর সময়ের মধ্যে যদি না করা হয়ে থাকে, তাহলে কিন্তু সমস্ত প্রমাণ কিন্তু চিরতরে নষ্ট হয়ে গেল। তার কারণ হচ্ছে যেটা মেইন সায়েন্টিফিক এভিডেন্স, যে সাসপেক্ট আর তার সঙ্গে ভিক্টিমের যে কানেকশন, সেটা একমাত্র এই মেডিকেল এক্সামিনেশন দিয়েই করা সম্ভব। আর সেটা যদি না করা হয়ে থাকে, তাহলে আর প্রমাণ কোনো কারেই পাওয়া যাবে না, কারণ অলরেডি 1 মাস হয়ে গেছে। তারপরে বলে দিই যে ব্যাপারটা যেটা হয়েছে, যে এখন যে সোয়াবস নেওয়া, এগুলো ভাইটালি ইম্পর্টেন্ট। কারণ এই সোয়াবস নেওয়া অটোপসি সার্জন তারা কিন্তু আসছে আপনার কাছে, আমরা আলোচনা অবশ্যই থাকবো। তবে তার আগে এই মুহূর্তে নবান্নের দিকে নজর রাখতে হচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি মুখ্য সচিব। Sir, DGP already mentioned that all measures will be taken to strengthen the security arrangements in all medical colleges, hospitals and other institutions wherever it is required. And all steps will be taken to provide very safe and secure environment for all the service providers that are working in these institutions. So we will be working as a team to provide whatever is required to be provided to make them feel that they are safe and secure in the environment in which they are working. Thank you very much. Thank you all. Thank you for your time. Thanks a lot. শীর্ষেন্দু বাবুর কাছে যাই। শীর্ষেন্দু বাবু, আজকে শুনানি পর্বে যেখানে ময়না তদন্তের বিষয় সামনে আসছে, চালান সিবিআইয়ের কাছে দেওয়া হয়নি, যেই চালান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়ে সামনে আসছে, যেখানে কপিল সিব্বল কিন্তু একটাই কথা বলছেন যে ময়না তো দেহ উদ্ধার থেকে এফআইআর, এই মাঝখানের এতটা ব্যবধান, এই যে সময়গুলো গুরুত্বপূর্ণ, সময়গুলো বারবার করে পয়েন্ট আউট করা হচ্ছে। তো এক্ষেত্রে কপিল সিব্বল অনেক ক্ষেত্রে এটা বলছেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত ছিলেন। আগের দিনে শুনানিতে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের 3জন জাস্টিসই বলেছিলেন যে টাইম লাইন নিয়ে কথা বলেছিলেন, যে টাইমে আপনার জিডি হয়েছে, তারপরে যে টাইমে আপনার এফআইআর হয়েছে, তার মাঝখানের টাইমে কি হয়েছিল। আজকেও কিন্তু দেখুন বারবার তারা প্রশ্ন করছেন যে এই টাইমগুলোতে আপনারা কি কি করছেন। ময়না তদন্ত যে জিডি বেসিসে ময়না তদন্ত জীবনে হয় না, সেটা পর্যন্ত হয়েছে। আর ময়না তদন্ত কোন বইতে লেখা ছিল বলুন, কোন বইতে লেখা ছিল? সিপি বলুন, ডিসি সেন্ট্রাল বলুন, যে সন্ধ্যেবেলার পর ময়না তদন্ত হয়, 6:30 থেকে 7:30টার মধ্যে ময়না তদন্ত হলো কেন, কিসের জন্য? আরেকটা ব্যাপার বারবার বলেছেন যে স্ট্যাটাস যে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার, এই স্ট্যাটাস রিপোর্টে সেটা রিপোর্টের পেপারে যে সিবিআই জমা দিয়েছে, সেই সিবিআই স্ট্যাটাস রিপোর্টে বারবার বলা হয়েছে যে ময়না তদন্তের আগে যে চালান লেখে, চালান লেখে পুলিশ, তাতে লেখা থাকে মৃতের শরীরে কি পোশাক পরা ছিল, আর কিছু ছিল কিনা। ডাক্তারবাবু সেই চালান না দেখে ময়নাতদন্ত করতে পারেন না, সেই জায়গাটা কিন্তু বারবার আজকে সুপ্রিম কোর্ট বলেছেন।
চালানো তাতে শিলমোহর দেখে তবেই ময়না তদন্ত শুরু করা যায়। ভাবতে হবে, ওই কাগজটা দেখতে চেয়েছেন, যে জিনিসটা রাজ্য সরকারের আইনজীবী সেই কাগজ আজকে সুপ্রিম কোর্টে দেখাতে পারেননি। এটাও বলেছেন যে ময়না তদন্ত চালান ছাড়া হলো কি করে সেটা দেখুন। সেই ব্যাপারটাতে বারবার বলেছেন যে এই জিনিসগুলো প্রত্যেকটা ক্ষেত্রে গাফিলতি হয়েছে। আরেকটা কথা ভাবতে হবে যে যে টাইমলাইন গুলো বলা হচ্ছে সেই টাইমলাইন গুলো কেন করা হলো না, এই জায়গায় তো প্রশ্ন আসছে। সাধারণ মানুষের সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা এখনো আছে, তারা জীবন থাকবে, কিন্তু এই জায়গায় যারা তদন্ত করছেন সেই তদন্ত অফিসারদের কেন টেম্পারিং করা হচ্ছে এবং এই সিবিআই কে ঠিক সঠিক এবং নিরপেক্ষ তাড়াতাড়ি সেই দ্রুত যাতে সঠিক নিরপেক্ষ তদন্ত হয় সেই জায়গা বলতে হবে। আর একটা কথা হচ্ছে, দেখবেন যে ময়না তদন্ত যে চালানের ব্যাপার, এ ব্যাপারে একটা ফর্ম থাকে, সেটা কোনো কনস্টেবলের হাত দিয়ে সেই চালানের কপি পাঠানো হচ্ছে, তাতে তার নাম লেখা থাকে। মৃতের পরিবারের কেউ সঙ্গে থাকলে তার নামও সেই চালানে লেখা থাকে। কখন দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো তাও লেখা থাকে। চালানের কপি না থাকায় আজকে রাজ্য সরকার সেটা দিতে পারলেন না। আর আজকে সোয়াবের কথা বলছেন, সোয়াবের 4 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয়, সেটা কোথায়, কিভাবে রাখা হয়েছিল? রাজ্য সরকার এই জায়গাগুলো কিন্তু আজকে উত্তর দিতে পারেননি। সেখান থেকে মনে হচ্ছে যে তদন্তের গাফিলতি এবং টেম্পারিং করা, সেই জায়গাটাতেই আমরা এবং সকল মানুষ ভাবছেন যে জিনিসটা করা হয়েছে। শীর্ষেন্দুবাবু আসবো, আমি একটু মহিতোষ বাবুর কাছে যাই। মহিতোষ বাবু, এই যে আজকে শুনানি পর্বে এই ভাগগুলোর পয়েন্ট আউট হলো, এই যে সময়গুলো পয়েন্ট আউট হলো, যার সদুত্তর আজকে রাজ্যের তরফ থেকে দেওয়া সম্ভব হলো না, এই জায়গা থেকেই তো তাহলে তথ্য প্রমাণ লোপাটের যে আশঙ্কার কথা, এই ভাগের জায়গা থেকে তো সেই প্রশ্নগুলো উঠে যাচ্ছেই। একদমই ঠিক বলেছেন। আমি তো প্রথম দিন থেকে বলে আসছি, কালকেও বলেছিলাম সুপ্রিম কোর্টের কি বিচার হবে, এটা আমি কালকে বাড়িতে আলোচনা করেছি যে সিবিআই এরা এসে আমরা ছোটবেলায় ওই ল খেলতাম, চোর পুলিশ খেলতাম, ওটা অনেকেই খেলতো। এখানে পুরো সাইয়ানা করে এরা খেয়েছে। ডক্টর সন্দীপ ঘোষকে ডেকেছে, গেছে, তদন্তে গাফিলতি তো আছেই, তদন্ত ঠিক মতো করেনি, ওইভাবে তদন্ত হয় না। তদন্ত বাড়ি বসে স্যুট কোট প্যান্ট পরে হয় না, এটা একটা গোয়েন্দারা মাঠে ঘাটে বিভিন্ন ভিডিও ক্লিপিংস, বিভিন্ন সোর্স, ফিল্ড ওয়ার্ক করতে হয়। এটা কিসের গোয়েন্দা? এটা তো এরা আসবো মহিতোষ বাবু, আসবো আলোচনায় ফিরবো, একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। অর্থাৎ আজকে সারা দেশ যেখানে সুপ্রিম কোর্টের এই শুনানির দিকে তাকিয়েছিল, সেখানে একাধিক প্রশ্ন সামনে আসলো শুনানি পর্বে, যেখানে শীর্ষ আদালতের প্রশ্ন থাকলো, সিবিআই নিজের বক্তব্য রেখেছে, রাজ্যের তরফ থেকেও বক্তব্য রাখা হয়েছে। সেখানে ময়না তদন্ত এবং যেটা বারবার করেই বলা হচ্ছে ফরেন্সিকের তথ্য, সিসিটিভি ফুটেজ এবং টাইম লাইন। সিবিআইও যেটা বলেছে যে এক্ষেত্রে সময় সরণি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এই ধরনের কেসে প্রথম 5 ঘন্টা গুরুত্বপূর্ণ এবং সিবিআই 5 দিন পর এই কেস হাতে পেয়েছে। সেক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাটের একটা আশঙ্কার কথা কিন্তু বারবার এই শুনানি পর্বেও উঠে এসেছে এবং যে ফাঁক ফোকর সামনে আসছে সেখান থেকে এই প্রশ্ন উঠছে, এটা স্বাভাবিক। আর এই জায়গা থেকেই আমরা যদি আরও একটা বিষয়ের দিকেও নজর রাখি, আমরা জানি যে আরজি করের এই ঘটনার পর লাগাতার আন্দোলন চলছে। প্রত্যেক দিন আমরা দেখছি পথে নেমে প্রতিবাদ মিছিল কর্মসূচি চলছে। সাধারণ মানুষ তারাও পথে নেমেছেন। জুনিয়র চিকিৎসকেরা তারা কর্মবিরতিতে রয়েছেন, তারা আন্দোলন করছেন। এর আগের শুনানিতেও শীর্ষ আদালত জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি ছেড়ে কাজে ফেরার কথা বলেছিলেন, কিন্তু এবার শুনানিতে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছেন, সময়সীমা বেঁধে দিয়েছে, আগামীকাল 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই শুনানিতে আজকে স্বাস্থ্য দপ্তর রাজ্যের তারাও কিন্তু এই বিষয়টা সামনে এনেছে, এই কর্মবিরতির বিষয়টা, এবং তারা এই বিষয়টাই উল্লেখ করেছে যে এই কর্মবিরতির জেরে 23 জন রোগীর মৃত্যু হয়েছে এবং বহু মানুষ তারা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এবং তারপর আমরা শীর্ষ আদালতের নির্দেশও দেখলাম, যেখানে আগামীকাল বিকেল 5টার মধ্যে কর্মবিরতি ছেড়ে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আজকে জুনিয়র চিকিৎসকদের একই কথা বললেন,
তার সঙ্গে এটাও তিনি বলেছেন যে আলোচনার রাস্তা তিনি খোলা রাখছেন, অর্থাৎ জুনিয়র চিকিৎসকেরা যদি আলোচনা করতে চান কোনো বিষয় নিয়ে তাহলে সেই রাস্তা খোলা থাকছে। তবে একসঙ্গে তার এটাও বক্তব্য ছিল যে এতদিন কোনো পদক্ষেপ করা হয়নি, কোনো অ্যাকশন নেওয়া হয়নি, কিন্তু তার মানে এটা দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। আমরা একবার শুনবো যে মুখ্যমন্ত্রী কি বলেছেন। আমি এখনো মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন, স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা 3-4টে ডিমান্ড করে এসেছিলেন, সব কটা ডিমান্ড মানা হয়েছে। আমরা আসলে মুখ্যমন্ত্রীর বক্তব্য, মুখ্যমন্ত্রী বলছেন জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবন অভিযান প্রসঙ্গটা আনছেন যে তাদের যা ডিমান্ড ছিল সেই সমস্ত ডিমান্ড মানা হয়েছে, কিন্তু এবার কাজে ফিরতে হবে। প্রীতমের কাছে যাব, প্রীতম কি বলবেন? না, ডিমান্ড তো ছিল বিনীত গোয়েলের পদত্যাগ, যিনি এই আছে তথ্য প্রমাণ লোড করার জন্য পুরো সম্পূর্ণ মদত দিয়েছেন। ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস কনফারেন্স করেছে, সেগুলো ভুল প্রমাণিত হয়েছে। আজকে কপিল সিব্বলও সেই ভুলটা সুপ্রিম কোর্টে বলেছেন। তো কোনটা ঠিক? সুপ্রিম কোর্টের কাছে যেটা বলেছে সেটা ঠিক, না ইন্দিরা মুখোপাধ্যায় যেটা প্রেস কনফারেন্স করেছে বলছে সেটা ঠিক? মুখ্যমন্ত্রী কতটা মানে অসংবেদনশীল তিনি আজকে এরকম একটা ঘটনা, আমার ডাক্তার বোন যেখানে অন ডিউটি অবস্থায় মুখ্যমন্ত্রী দপ্তরের একটি হসপিটালে রেপ অ্যান্ড মার্ডার হয়ে গেল, তারপর উনি বলছেন উৎসবে ফিরতে বাঙালিকে। আজকে দেখুন বাঙালির মনে উৎসব নেই, আজকে পুজোটা নিয়ম মেনেই হবে, কিন্তু প্রতিবাদ সব নিয়ম ভেঙে নাগরিক সমাজ করবে, এটা বাঙালির মনে ঢুকে গেছে। তার কারণে যতক্ষণ না সত্যিকারের বিচার পাচ্ছে, এবং আপনাদের ক্যামেরার মতো আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব যে যেই কতজন এই প্রমাণ লোপাটে আছে, সে ডিসি নর্থ থেকে শুরু করে ইন্দিরা মুখোপাধ্যায় থেকে শুরু করে স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবার বিরুদ্ধে কোনো একটা পদক্ষেপ নেওয়া হোক, তাহলে বাঙালিরা আজকে কিন্তু বিচারের আলোতে আজকে সেই যে আন্দোলন করে যাচ্ছে সেই আন্দোলন থেমে থাকবে না, সেই আন্দোলন চলবে। তার কারণ হচ্ছে বাঙালির মননে এটা প্রবেশ করে গেছে। বাঙালি আজকে দেখছে যে গতকালও দেখুন আজকে মুখ্যমন্ত্রী ওখানে বসে বসে থ্রেট করছেন। গতকাল আমরা নৈহাটিতে দেখেছি ছেলে মেয়েদের মেরে পিটিয়ে তাদের জামা কাপড় আজকে মুখ্যমন্ত্রী এটাও বক্তব্য ছিল, আমরা দেখেছি যে গতকালও রাত দখলের কর্মসূচি হয়েছে, এবং সেটা নিয়েও আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে এই রাত দখলের কর্মসূচিতে অনেকের অসুবিধা হচ্ছে, অনেক বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তাদের অসুবিধা হচ্ছে। আমরা একবার শুনি যে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বলেছেন। হ্যাঁ, তুমিও যেমনটা বলছিলে যে উৎসবে ফেরার, পুজোয় ফেরার কথা মুখ্যমন্ত্রী বলেছেন, শুনুন কি বলেছেন। মুখ্যমন্ত্রী যেরকম উৎসবে ফেরার কথা বলছেন, আমি এই জায়গা থেকে সৈকতের কাছে যাই। মুখ্যমন্ত্রীর বক্তব্য অবশ্যই আপনাদের শোনাবো। সৈকত, মুখ্যমন্ত্রী এই যে রাত দখল, যেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আমরা গত 1 মাস ধরে লাগাতার দেখছি, রাত দখল গত কালকেটা যদি দেখা যায় 3 দিন রাত দখলের ডাক দেওয়া হলো। আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য সামনে এসেছে, তিনি বলছেন যে এতে এই রাত দখলের কর্মসূচিতে সাধারণ মানুষ, অনেক অসুস্থ মানুষ, অনেক বয়স্ক মানুষ, তাদের অসুবিধা হচ্ছে, এবং উৎসবে ফেরার কথা তিনি বলছেন, স্বাভাবিক জীবন, পুজোয় ফেরার কথা তিনি বলছেন। সৈকত, প্রতিক্রিয়া নেব তোমার একটা বিরতির পর, সঙ্গে থাকো। আমরা তো আসিনি না, আপনাদের শোনাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন, যেখানে তিনি জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার কথা বলছেন এবং কর্মবিরতিতে ছেড়ে তারা কাজে ফেরার কথা যেরকম তিনি বলছেন, আর এরই পাশাপাশি রাত দখল নিয়ে তিনি বলছেন যে এতে অনেক মানুষের অসুবিধা হচ্ছে, পুজোয় ফিরে আসার, উৎসবে ফিরে আসার কথা মুখ্যমন্ত্রী বলছেন। শুনুন। আমরা কিছু পাল্টা করছি না, একতরফা হয়ে যাচ্ছে। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন,
আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আলোচনায় ফিরে আবার সৈকতের কাছে যাবো। সৈকত, মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলে কি বলবে? না দেখুন, প্রথমত হচ্ছে উনি বলেছেন যে এই রাজ্যটা বাংলাদেশ হবে না। দেখুন, বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবী জুড়ে যখনই কোনো পরিবর্তন হয়েছে সেটা একদিনে হয়নি কিংবা এক মাসেও হয়নি, কিন্তু একদিন না একদিন নিশ্চিত হয়েছে। বাংলাদেশের অভিজ্ঞতা, শিক্ষা আমাদের দুটো রয়েছে। এক, 2018-তে কোটা বিরোধী আন্দোলন, তার পরবর্তীকালে পরিবর্তনের পরিস্থিতি 2024 গণ অভ্যুত্থান। একদিকে যেমন পরিবর্তনের পক্ষে এতটা দীর্ঘ লড়াই, আত্মবলিদান রয়েছে বাংলাদেশের যুব সমাজের, তেমনি উল্টো দিকে পরিবর্তনের নামে কোনো সাম্প্রদায়িক শক্তি যাতে সুযোগ না পায় সেদিকেও বাংলাদেশ আমাদের শিক্ষা দিয়েছে। দেখুন, নির্লজ্জ মুখ্যমন্ত্রী, মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন, একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এই কথা আপনাদের চ্যানেলে প্রকাশ্যে বলতে হচ্ছে। 1 মাস 1 দিন এই তিলোত্তমা লেডি ডাক্তার বাড়ি ফেরেনি, তারপর একজন মহিলা মুখ্যমন্ত্রী কি করে, কোন অহংকার নিয়ে, কোন দম্ভে, কোন ক্ষমতার অঙ্কে, কতটা স্পর্ধা থাকলে কথা বলতে পারেন যে আপনারা অনেক দিন হয়েছে, উৎসবে ফিরুন, নাহলে পাল্টা হবে। কথাটা মাঝখানে বলেছেন আমরা এখনো পাল্টা করিনি। কাকে হুমকি দিচ্ছেন? এখনো কাদেরকে ভয় দেখাচ্ছেন? নিজের দলের এমপি জহরবাবু যে চিঠি লিখেছেন তার ছত্র ছত্র কথাগুলো যদি উনি অনুভব করেন, তাহলে ন্যূনতম মান সম্মান লজ্জাবোধ থাকলে উনি অন্তত এই কথাগুলো বলবার সাহস দেখাতেন না। উনি বলছেন মানুষের অসুবিধা হয়। আপনার মনে আছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস নির্বাচনে জেতার পর গোটা রাজ্য জুড়ে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উপর রাতের পর রাত যে অত্যাচার হয়েছে, কিংবা এই রাজ্যে 21শে জুলাইয়ের অনুষ্ঠান, কিংবা এই রাজ্যে একের পর এক ক্লাবে, মেলা, খেলা, উৎসবে দিনের পর দিন যে পরিমাণ সাউন্ড বক্স, ডিজে বক্স বা যে পরিমাণ অনুষ্ঠানের আতিথ্যতা, সারা রাত ধরে লাউডস্পিকারে গান বাজনা হয়, তাতে মানুষের অসুবিধা হয় না? নীরব প্রতিবাদ, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মনে হয় টিভি সোশ্যাল মিডিয়া দেখছেন না, যদি দেখতেন ওই যে বৃদ্ধ বৃদ্ধার কথা বললেন, এই প্রতিবাদ আন্দোলনে 3 প্রজন্ম একসঙ্গে হাঁটছে। খুদে প্রতিবাদী 81 বছরের বৃদ্ধা থেকে শুরু করে অসুস্থ মানুষ রিক্সায় বসে অক্সিজেন নল নিয়ে প্রতিবাদ করছেন, উই ওয়ান্ট জাস্টিস চাইছেন। আজকের দিনে দাঁড়িয়ে ধর্ষকদের পক্ষে যারা বাঁচানোর কাজ করেছে, ধর্ষকদের বাঁচাতে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, যারা এই সন্দীপ ঘোষ, বিনীত গোয়েলদের প্রাইজ পোস্টিং দিতে চায়, আজকে উনি বলেছেন যে বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিল, আমি আটকেছি। উনি তো সেই মুখ্যমন্ত্রী। সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চাইলে তাকে পুরস্কৃত করেন। এই দিনের আলোর মতন পরিষ্কার, ধর্ষকরা নিশ্চিতভাবে কেউ না কেউ হয়। এটা বলছেন যে আরজিকর নিয়ে কুৎসা করা হচ্ছে এবং যারা কুৎসা করছে তাদের জন্য বিচারও দেরি হচ্ছে। আমি আপনাকে বলছি, পার্ক স্ট্রিট, কামদুনি, গাইঘাটা, এই শব্দগুলো আমাদের বড্ড বেশি চেনা হয়ে গেছে। আরজিকরের এই প্রতিবাদ শুধু আরজিকর নয়, ধীরে ধীরে খুব জমতে থাকার বিস্ফোরণ। আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে কথা আবার বলছেন, নাগরিক আন্দোলনকে অপমান করছেন, কিন্তু আমি আবারও আপনাকে বলবো, বাংলা প্রস্তুত হচ্ছে, বাংলা তৈরি হচ্ছে। বিকল্পের আহ্বানে বাংলায় পরিবর্তন হবেই। এই স্বৈরাচারী শাসকের পতন অবশ্যম্ভাবী। মুখ্যমন্ত্রী যে ভাষায় উৎসবে ফেরার কথা বলেছেন, আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে নাগরিক সমাজ তার পাল্টা দিয়েছে যে মৃতদেহ সবের উৎসবে আমরা ফিরবো না, আমরা প্রতিবাদী আন্দোলনেই থাকবো। এটাই এই সময়ের ডাক। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক মৃতদেহের লাশের ওপর দাঁড়িয়ে উৎসব 2011 পরিবর্তন, তার মুখ্যমন্ত্রী হওয়া। তাপসী মালিকের বাবা যেদিন বলেছিল যে আমার মেয়েকে বিরোধীরা কেউ খুন করেনি, ধর্ষণ করেনি, তৃণমূল কর্মী করেছে, তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাপসী মালিকের শহীদ বেদিতে একবারও মালা দেন না। আজ অব্দি তিনি নন্দীগ্রাম, নানুর, ছোট আঙ্গারিয়া যে যে ঘটনা নিয়ে রাজনীতি করেছেন, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় যান না। উল্টে যাদের বিরুদ্ধে অভিযোগ করতেন সেই সমস্ত তৎকালীন বাম নেতা কর্মীরা তারা আজকে তৃণমূলের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলছেন যে আরজিকর নিয়ে কুৎসা করা হচ্ছে এবং তার জন্য বিচার দেরি হচ্ছে, যারা কুৎসা করছেন, চক্রান্তের কথা তিনি বলছেন, কেন্দ্রীয় সরকার চক্রান্তের কথা তিনি বলছেন, বাম দলগুলির চক্রান্তের কথা তিনি বলছেন। না দেখুন, আমি এর আগেও আপনাকে বললাম যে ভারতবর্ষের একজনই মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু এতটা অসংবেদনশীল, মমতা তার নাম, কিন্তু কোনো নির্মমতা। তার কারণ হচ্ছে, দেখুন আজকে যেই প্রতিবাদটা হচ্ছে, কেন হচ্ছে? অন ডিউটি অবস্থায় একটি ডাক্তার ওনারই দপ্তরের একটি হসপিটালে মারা গেল। তারপরে আমরা এই একে একে ধরুন, আজকে এই সিবিআই যদি না হতো বা এই লাইভ স্ট্রিমিং, তাহলে কিন্তু আমরা জানতেও পারতাম না যে এই সোয়াব 4 ডিগ্রি সেলসিয়াসে রাখা হতো, ওটা নেই। এই চালান পোস্টমর্টমের আগে যে দিতে হতো সেটা করা হলো না। এর একটার পর একটা যেই দিকে ইঙ্গিত করছে, তার পুরোটাই 100% প্রশাসনিক ব্যর্থতা। আজকেও মুখ্যমন্ত্রী একটা মিথ্যা কথা ওই প্রেস কনফারেন্সে বললেন, ইন্দিরা মুখোপাধ্যায় যেরকম বলছেন সে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেন, সেরকম পুলিশও মিথ্যা কথা বলেন। উনি বলছেন যে না আমরা তো টাকা দিইনি, অথচ আপনাদের ক্যামেরা থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখেছি 14ই আগস্ট উনি বলেছেন 10 লাখ টাকা দেওয়াই যেত।
তো 10 লাখ টাকা যখন যাওয়া যেত বলছেন, তার আগে ওনার পুলিশ অফিসার আমি এই জায়গা থেকে একবার আসবো, আজকে যখন মুখ্যমন্ত্রী বলছেন যে নির্যাতিতার পরিবারের যে টাকা দেওয়ার প্রসঙ্গ, তিনি এরকম কিছুই বলেননি এটা বলছেন, এবং প্রমাণের কথাও তিনি বলছেন যে প্রমাণ দেখাতে হবে। আর এই প্রসঙ্গে টাকা অফার নিয়ে মুখ্যমন্ত্রীর যে দাবি, সেই দাবি উড়িয়ে দিয়েছেন আরজি করে নিহত চিকিৎসকের মা। তিনি যেটা বলছেন যে তার যেটা বক্তব্য যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, টাকার অফার দেওয়া হয়েছিল, আর্থিক সাহায্য ছাড়াও ডিসি নট টাকা দেওয়ার কথা বলেছেন। এবং তিনি আরও বলেছেন যে মুখ্যমন্ত্রী আমাদের কাছে প্রমাণ চাইছেন, সেই সময় তাদের মেয়ে মারা গিয়েছে, তাদের মেয়ে, সেই নিয়ে তারা শোকে বিহল, মুখ্যমন্ত্রী প্রমাণ চাইছেন। আর এই প্রসঙ্গে নির্যাতিতার মার ঠিক কি বক্তব্য আপনাদের শোনাবো। ডাক্তাররাও তো মানে তাদের দাবি রেখেছে, তারা যদি নিজেদের মানে সিকিউর না মনে করে কাজের জায়গায়, তারা আন্দোলনে কি করে ফিরবে কাজে? আন্দোলনের গলা টিপে মাপতে উনি চেয়েছেন, যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবেন। একদম মিথ্যে কথা বলেছেন উনি, টাকার অফার তো দেওয়াই হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি, বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। মহিতোষ বাবু আমাদের সঙ্গে রয়েছেন। মহিতোষ বাবু কি বলবেন? নির্যাতিতার মার বক্তব্য শুনলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনি শুনেছেন, কি বলবেন? এখন বিষয়টা, হ্যাঁ, মুখ্যমন্ত্রী বক্তব্য তো মিডিয়াতে শুনেছি এবং ওনার মাও বললেন। এই ঘটনাটা তো অস্বীকার করা যায় না। প্রকাশ্য জনসভায় যখন কোনো বক্তব্য হয়, সেই বক্তব্যকে অস্বীকার করা যায় না। আর আমার একটা ম্যাডাম একটা প্রশ্ন হচ্ছে, আজকে আমার আপনাকেই বলছি, মিডিয়ার মাধ্যমে সবাইকে বলছি, ওয়াইবি চন্দ্রচূড়ের অবসরের সময় শেষ। উনি আর চাইছেন না যে বিতর্কে জড়াতে। আর একজন বিচারকের মেরুদণ্ড, আমরা চারিদিকে দাবি করছি মেরুদণ্ড সোজা, উনি মেরুদণ্ডটা বিকিয়ে দিয়ে এসছেন। কোনো মেরুদণ্ড সোজা নেই। উনি যে সমস্ত ভাষা নাজিয়ে দিলেন। মহিতোষ বাবু আসবো আপনার কাছে, পরবর্তীতে আসছি আপনার কাছে। প্রীতম, আপনারা শুনলেন যে নির্যাতিতার মা তার বক্তব্য শুনলেন, এবং তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। একজন শোকে বিহল সন্তানহারা মা, তিনি তখন টাকার দাবি করবেন, এটা কি করে হয়? প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমার একটা কথাই শুধু একটা প্রযোজ্য মনে হচ্ছে যে ছি, যে মাটি কয়েকদিন আগে তার শিক্ষিত মেয়েকে হারিয়েছেন, ওনার একটা প্রেমিসেসে তাকে উনি মিথ্যা প্রমাণিত করছেন, অথচ ভিডিও থেকে শুরু করে ফটোগ্রাফি থেকে সব চিৎকার করে বলছে যে ওনারা টাকা দিতে চেয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন 14ই আগস্টে তোমাদের প্রত্যেকটা ক্যামেরা দেখেছে, আবার মুখ্যমন্ত্রী এই মিথ্যা কথা বলছেন। এই যে আমরা বারবার বলছি না, এই সব কিছুর পিছনে উনি আজকে মদত দিয়েছেন পুরো প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য। আজকে উনি সবাইকে থ্রেট দিচ্ছেন। আমরা আজকে সুকান্ত মজুমদার ঘোষণা করেছেন যে ভারতীয় জনতা পার্টি প্রত্যেক নাগরিকের জন্য আজকে কোর্টে লড়াই করবে যদি উনি কোনো ব্যবস্থা নেয় এই রাত দখল করার জন্য। আজকে রাত দখল উনি বলছেন না যে কারণে অসুবিধা হচ্ছে। আজকে একজন নাগরিককে আপনি দেখাতে পারেন, সে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে রাস্তায় নেমেছেন, প্রত্যেকে রাত দখল করছেন। আমার ছোট মেয়ে থেকে শুরু করে সবাই, আজকে মা থেকে শুরু করে বাবা থেকে শুরু করে সবাই রাস্তায় নেমেছে, কোনো রাজনৈতিক পতাকা না। ওনারা গেছেন কে আজকে যে বিচার পাওয়ার জন্য। তার কারণ হচ্ছে এই 2011 থেকে শুরু করে সেই সাজানো ঘটনা থেকে শুরু করে আমরা হাসখালির সেই মেয়েটার ক্যারেক্টার অ্যাসেসিনেশন থেকে শুরু করে সবটাই এই মুখ্যমন্ত্রী করেছেন। তো সুতরাং মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী, ওনাকে আমার শুধু একটাই কথা বলার, আজকে লড়াইটা খুব স্পষ্ট। ধর্ষক সমাজ বিরোধীদের বাঁচানো, শেল্টার দেওয়া সরকার, শাসকের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, উল্টো দিকে নির্যাতিতার পরিবারের বাবা মা, তার পাশে দাঁড়ানো বাংলার নাগরিক সমাজ যাদের মেরুদণ্ড আছে। লড়াইটা সোজাসুজি, একদিকে চটিচাটা কিছু প্রশাসনের ব্যক্তি, সরকার, ক্ষমতা বলে বলিয়ান সমাজ বিরোধীরা, আর উল্টো দিকে নাগরিক সমাজ, শিক্ষিত সমাজ। একদম আজকে সুপ্রিম কোর্টের শুনানির দিকে সকলের নজর ছিল, এবং সুপ্রিম কোর্টের শুনানিতে একাধিক বিষয় সামনে এসেছে, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। সেখানে সব পক্ষ নিজের বক্তব্য রেখেছে, এবং আগামী সোমবার আবারও সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্ট্যাটাস রিপোর্ট সিবিআই জমা দেবে। মঙ্গলবার শুনানি, আবারও সেই শুনানির দিকেও গোটা দেশের নজর রয়েছে। আমরাও অবশ্যই নজর রাখবো, এবং প্রত্যেকজন অতিথি যারা ছিলেন তাদের সবাইকেই ধন্যবাদ জানাই। বাংলা@5 এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।